একতরফা ভালোবাসার ক্ষমতাটাই অন্যরকম। শাহরুখের মুখের এই হিন্দি ডায়লগটি শোনেনি খুব কম মানুষই রয়েছে। एकतरफा प्यार की ताकत ही कुछ और होती है। और रिश्तों की तरह तो लोगों में नहीं पड़ती। सिर्फ मेरा हक है इसमें, सिर्फ मेरा। কিন্তু বাস্তবে নিজের পছন্দের মানুষটার হাত অন্য কেউ ধরবে, সেই বিষয়টা মেনে নেওয়া কি খুব সহজ ব্যাপার? একদমই নয়। ভালোবাসার গল্পে তুমি কিন্তু এক ব্যর্থ প্রেমিক হিসাবেই রয়ে যাবে। তাই বলছি, সঠিক কথাটা সঠিক সময়ের অপেক্ষা না করেই বলে ফেলো না। আগে পিছু ভাবতে গেলে কিন্তু আমাদের গল্পের নায়কের মতোই স্মৃতি আগলে বসে থাকতে হবে। জোকস অ্যাপার্ট, আসলে সব ভালোবাসার গল্পই যে একটা হ্যাপি এন্ডিং হবে, বা তুমি যাকে ভালোবাসছো সেই অপর ব্যক্তিটাও যে তোমাকে সবসময় ভালোই বাসবে, এরকম মাথার দিব্যি কে দিয়েছে বলো তো? কিছু কিছু গল্প তো অসমাপ্তই ভালো। হে, আমি নয়ন, তোমাকে গল্প শোনাতে এসেছি। শুরু হচ্ছে আজকে আমাদের গল্প, না বলা প্রেম। আচ্ছা, আপনি হিমুর বইগুলো পড়েছেন? অনেক সুন্দর না গল্পগুলো? ইস, আমি তো হিমুর প্রেমে পড়েছি অনেক আগে। বাস্তবে হিমু থাকলে তাকেই আমি বিয়ে করতাম। ও আচ্ছা, তাই নাকি? হিমু তো বন্ধনে জড়ায় না, জানেন না? বাস্তবে হিমু থাকলে তো আপনার দশা রূপার মতো হতো। না, আমি ওকে আমার প্রেমের ফাঁদে ফেলতাম। সে আমাকে ছেড়ে যেতেই পারতো না। তাই আপনি ছেলেদের খুব ভালোভাবে পটাতে পারেন মনে হচ্ছে। এভাবেই তার সাথে আমার প্রথম কথা হয়েছিল। প্রথম দেখা হয়েছিল সেদিন এক বিয়ের অনুষ্ঠানে। আমি ছিলাম বরপক্ষ আর ও ছিল কনে পক্ষ। বিয়ের অনুষ্ঠান আমার কাছে খুব বিরক্তিকর লাগে, তবুও খাওয়া দাওয়ার লোভে না গিয়ে পারি না। তো সেদিন এমন একটা অস্বস্তিকর গরমের দিনে এক বন্ধুর নিমন্ত্রণ রক্ষা করতে গেলাম এক অপরিচিত কমিউনিটি সেন্টারে। রাত 8টার বেশি বাজে। তবুও কেন খেতে ডাকছে না সে চিন্তা করতে করতে আমার প্রিয় এক্সপিরিয়াতে ফেসবুকে মেসেজ দেখছিলাম। তখনই পেছন থেকে একটা মেয়ের গলা শুনতে পেলাম। আপনি কি বরের কিছু হন? পেছন ঘুরে তাকালাম। নীল শাড়ি পরা এক মেয়ে। প্রথম দেখাতেই ধাক্কা মতো খেলাম। মনে হলো আকাশ থেকে কোনো নীলপরী নেমে এসেছে ডানা লুকিয়ে। বাইরে থেকে সে ধাক্কাটা সামলে জবাব দিলাম, হ্যাঁ, আমি বরের বন্ধু। আপনি? আমি কনের খালাতো বোন। তো একা দাঁড়িয়ে আছেন যে? সাথে কেউ নেই বুঝে? আসলেই নেই। আর আমার এসব লোকারণ্য ভালো লাগে না, তাই নীরবে জায়গা খুঁজে নিয়ে একটু নিঃশ্বাস নিচ্ছি। আপনি একা কেন? আমিও একা থাকতে পছন্দ করি। দুইজন একা মানুষ এক হয়ে কথা বলছি, কেমন না ব্যাপারটা? এভাবেই কথা হচ্ছিল আগন্তুকের সঙ্গে। আগন্তুক না তো, তেমন তো লাগছে না। মনে হচ্ছে অনেক পুরনো বন্ধু আমরা। পরিচয়, নাম সবই জানলাম। বয়সও 3 বছরের ছোট। নাম মৃদুলা। নাম শুনে মনে হলো এই নামটা ওর সাথেই যায়। যাই হোক, সেদিন অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলাম, তখন কি যেন মনে করলাম তাকে আমার নাম্বারটা দিয়ে আসলাম। সেও হাসি মুখে নিয়ে নিল, বলল, আবার দেখা হবে। আমিও জানতাম আবার ওর সাথে আমার দেখা হবে খুব শীঘ্রই। সেদিন রাতে বাড়ি ফেরার পর ক্লান্তি আমাকে ছাড়লো না। শটান হয়ে শুয়েই ঘুমে তলিয়ে গেলাম। স্বর্গের পরী মৃদুলার কথা মনে করার জন্য 1 সেকেন্ডও সময় পেলাম না। পরের দিন সকালে মোবাইলে দেখলাম 3টে মিসড কল, সবগুলোই একটা অপরিচিত নাম্বার থেকে। পাত্তা দিলাম না। মনে করলাম দরকার হলে আবার ফোন করবে। একটা ওয়ার্কশপে যোগ দেওয়ার কথা ছিল সেদিন। তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়লাম। 2 ঘন্টা পর বন্ধুর সাথে কথা বলছিলাম, হঠাৎ নারী কণ্ঠ শুনতে পেলাম। শুনছেন? পেছন ফিরে তাকালাম, মৃদুলা। ভেবেছিলাম খুব শীঘ্রই দেখা হবে, কিন্তু এতটা কম সময়ের মধ্যে দেখা হবে চিন্তা করতে পারিনি। আমি হাসি মুখে জিজ্ঞেস করলাম, আপনি এখানে? ওয়ার্কশপে এসেছি। আপনি? আমিও। আমি আর আমার বন্ধু অনেক আগে থেকেই এমন একটা ওয়ার্কশপের জন্য অপেক্ষা করছিলাম। বাই দ্য ওয়ে, আজও কি আপনি একা? না, আমার 2 বান্ধবী এসেছে। আমি আপনাকে দেখে আসলাম। ও হ্যাঁ,
কাল রাতে আপনার নাম্বারে ফোন করেছিলাম, কিন্তু পাইনি। ওটা আপনার নাম্বার? এই সরি, আমি কালকে না এত ক্লান্ত লাগছিল, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। কিছু মনে করবেন না প্লিজ। ঠিক আছে, আমার জন্য আপনি আপনার ঘুম মাটি করবেন নাকি? আমি কি আপনার প্রেমিকা? এভাবেই কিছুক্ষণ কথা বলার পর ও চলে গেল। যাবার পরপরই আমার বন্ধুরা আমার দিকে তাকাতে লাগলো, যেন আমি কত কিছুই করে ফেলেছি। বন্ধুদের এই একটা সমস্যা, কোনো কিছুই স্বাভাবিকভাবে নিতে পারে না, সবসময় মনে করে ডাল মে কুছ কালা হ্যায়। থাক ওদের কথা। মৃদুলার সাথে দেখা হওয়ার পরেই কেমন একটা মনে চঞ্চলতা অনুভব করলাম, কেন জানি না, একটা আলাদা শান্তি পাচ্ছিলাম। মনের মাঝে এরকম সাম্রাজ্যবাদ ভর করেছিল বারবার। কিছু আপনারে জানি নেই মানে তোর সঙ্গে আজ রাতে আমিই ওকে ফোন করব। যখন বাড়ি ফিরলাম হেডফোনে গান বাজছিল। এত সহজে কেউ আমাকে দুর্বল করে ফেলবে চিন্তা করিনি। মেয়েরা বোধহয় এমনি খুব সহজে মায়ায় জড়িয়ে ফেলতে পারে। সেই মায়ায় আটকে পড়ে সুখের স্বপ্ন দেখে আমার মতো সুপ্ত প্রেমিকেরা। রাতে ফোন করলাম, প্রথমবার সাড়া পেলাম না, আবার করলাম, তখন রিসিভ করলো। হ্যালো। আহ কি মিষ্টি গলা মৃদুলা নামের মেয়েটির। উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার ছবি তোর হাতে। সারা রাত কথা হলো, কি কথা হলো সেসব বলবো না, এত কিছু না বলাই ভালো। এরপর থেকে মৃদুলা ছিল আমার প্রতিদিনের মানুষ। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে। কথা, দেখা, সময় কাটানো সবই হতো। ও কবিতা খুব পছন্দ করত, আর আমিও মাঝে মাঝে কবিতা লিখতাম। ওকে নিয়ে লেখা কত কবিতাই ওকে শুনিয়েছি, কিন্তু বলতে পারিনি সেগুলো ওকে নিয়ে লেখা। একসময় অনুমতি না নিয়েই তুমি করে বলতে শুরু করলাম। এভাবেই চলতে চলতে কখন যে ওকে নিজের করে নিয়েছি বলতে পারবো না। ভালোবেসে ফেলেছি ওকে। উড়েছে মন, যা ছিল আমার ছবি তোর হাতে। কিন্তু বলার মতো যথেষ্ট সাহস আমার ছিল না। যদি চলে যায়, এই ভয় ছিল সব সময়। আচ্ছা, তুমি আমাকে তুমি করে বলতে পারো না? আপনি শুনতে আর ভালো লাগে না। ও বলল, না, আপনার জন্য তুমি আসে না, আপনি তো বড়, আপনিই বলি। তুমি বিয়ে করলেও কি তোমার হাজবেন্ডকে আপনি করে বলবে? হয়তো বলবো। আর কিছু বলতে পারলাম না, বলার সাহস হলো না। সাম্রাজ্যবাদী মনটা কেমন যেন পতনের ধ্বনি শুনতে পেল। একটা জিনিস বুঝলাম, ভালোবাসার রাজ্যে গণতন্ত্রের কোনো স্থান নেই। এরপর থেকে মৃদুলা কেমন যেন হেয়ালি হয়ে গেল। অর্ধেক কথা বলে, বেশি হাসে, ফাজলামোর প্রবণতা বেশি। আমার কাছেও কেমন যেন অচেনা মানুষ হয়ে গেল। মনে হলো এ আমার মৃদুলা নয়, অন্য আর একজন। এরকম আর সহ্য করতে পারলাম না। ঠিক করলাম মনের কথা সব বলেই ফেলবো। রাতে ফোন করলাম, দেখলাম ওয়েটিং। 2-3 বার চেষ্টা করলাম, না, ওয়েটিং। ঘুমিয়েই যাচ্ছিলাম, ও ফোন দিল, রিসিভ করলাম। হ্যালো। আপনাকে একটা কথা বলবো, কাল দেখা করতে পারবেন? আমিও তোমাকে একটা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, কাল সকাল 11টায় আসবেন? রাখি। সাথে সাথেই ফোন রেখে দিল। আমাকে কিছু বলার সুযোগই দিল না। মেজাজটা খারাপ হয়ে গেল। পরের দিন একটু ভালো করে সেজেগুজে গেলাম, মনের কথা বলতে হবে তো, তাই। ওর সাথে দেখা হলো। বলো তোমার কথা। আপনি নাকি বলবেন বলছিলেন? তোমারটা আগে বলো, তারপর আমি বলবো। মৃদুলা ব্যাগ থেকে একটি রঙিন খাম বের করলো। আমার বিয়ের কার্ড, আগামী সপ্তাহে বিয়ে।
আপনি আসবেন কিন্তু। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। মুহূর্তের জন্য অনুভূতিহীন হয়ে গেলাম। বাস্তবে ফিরতে একটু সময় লাগলো, কিন্তু ওর সামনে নিজেকে সামলে নিলাম। ওকে বললাম, কংগ্রাচুলেশন। তো পাত্র কি করে? কানাডায় থাকে, নিজেরা বিজনেস করেছে। অনেক ভালো ছেলে, প্রতিদিনই তো কথা বলি। ওকে কিন্তু আপনিই বলি। ভালো, শাদি মোবারক। আমার একটা কাজ আছে, আমি আসি। আপনি নাকি বলবেন বলছিলেন? থাক, অন্য আরেকদিন বলবো, আজ আসি। বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। চলে আসলাম। পিছে পড়ে রইল মৃদুলা, ওর জন্য লেখা কবিতা আর আমার না বলা মনের কথা। বাসায় ফিরে কার্ডটা ছিঁড়ে ফেলে দিলাম। অন্যের নামের পাশে ওর নামটা দেখার ইচ্ছে বা সাহস আমার হলো না। ভালোবাসায় আসলে ভদ্রতা বলে কিছু রাখতে নেই জানেন, হতে হয় সোজা সাপটা। না হয় ভদ্রতাই আপনার সারা জীবনের দীর্ঘশ্বাস হয়ে যেতে পারে। আর গণতন্ত্রের স্থানও নেই এখানে, দরকার সাম্রাজ্যবাদী মন। সাম্রাজ্যবাদী তোমাকে ভালোবাসার জয় এনে দিতে পারবে। সেদিনের পর আর কোনোদিনই মৃদুলার সাথে যোগাযোগ করিনি, মৃদুলাও করেনি। স্বামীর সাথে সুখে সংসার করছে, আমাকে কেনই বা মনে রাখবে? আর মনে রাখলেও কয়েকদিনের বন্ধুই ভেবেছে, এর বেশি কিছুই নয়। এরপর আর ভালোবাসতে পারেনি, একাই আছি। এখন আমি এক মনের সম্রাট, এক নায়ক। আমার মন জুড়ে এখন সাম্রাজ্যবাদ। কিন্তু সবশেষে আমি একটি ব্যর্থ প্রেমের কাহিনীর একজন ব্যর্থ প্রেমিক হিসাবেই রয়ে থাকলাম। যতটুকু জড়িয়ে থাকা যায়, ও তুমি হাসলে শুনছিলে আজকের গল্প না বলা প্রেম। স্টোরি কালেকশন তুহিন চক্রবর্তী, গল্প পাঠ ও পুরুষ কণ্ঠে আমি নয়ন, মৃদুলার কণ্ঠে সুকন্যা বসুমিত্র, সঙ্গীত নিবেদনে পিউ মল্লিক, সাউন্ড এফেক্টস সৌরভ ধারা, পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ মজুমদার। রোম্যান্সের মায়াময় রাজ্যের মধ্যে দিয়ে ভালোবাসার বিভিন্ন যাত্রার সাক্ষী থাকতে আমাদের ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনাদের কেমন লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই যাত্রার অনুভূতি উপলব্ধি করুন। ভালোবেসেছি।